নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় থেকে কোন কোন 2 ও 4 নম্বরের প্রশ্ন আসতে পারে তা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝায়? দেখো, ঊনবিংশ শতকে 60-এর ও 70-এর দশকে ইউরোপ ও আমেরিকায় এক নতুন ধরনের ইতিহাস চর্চা শুরু হয়, যেখানে রাজা মহারাজা বা যুদ্ধ বিগ্রহের আলোচনা বাদ দিয়ে সমাজের অন্তজ বা সাধারণ মানুষ, যেমন শ্রমিক, কৃষক, নারী ও দলিত শ্রেণীর মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও আন্দোলনকে গুরুত্ব দেওয়া হয়। একেই নতুন সামাজিক ইতিহাস বলা হয়। দেখো, পরের প্রশ্ন 2 নম্বরের, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বা সাবলটান স্টাডিজ কাকে বলে? সমাজের সবথেকে পিছিয়ে পড়া বা প্রান্তিক স্তরের মানুষ, যেমন কৃষক, শ্রমিক, আদিবাসী, সাধারণ শ্রমজীবী মানুষকে কেন্দ্র করে যে ইতিহাস চর্চা গড়ে উঠেছে তা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলা হয়। 1982 খ্রিস্টাব্দে ঐতিহাসিক রণজিৎ গুহের নেতৃত্বে ভারতে এই ধারার ইতিহাস চর্চা বিশেষ জনপ্রিয়তা লাভ করে। দেখো, পরের প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? দেখো, পরিবেশের ইতিহাসের মূল গুরুত্ব হলো এর মাধ্যমে মানুষ কীভাবে প্রকৃতির ক্ষতি করছে এবং তার ফলে মানব সভ্যতা কীভাবে বিপন্ন হচ্ছে তা জানা যায়। বিভিন্ন পরিবেশ আন্দোলন, যেমন চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন এবং পরিবেশ রক্ষায় মানুষের সচেতনতা ইতিহাস এবং সাহায্যে বোঝা যায়। নেক্সট কোশ্চেন, পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার গুরুত্ব কী? দেখো, পোশাকের ইতিহাস চর্চার মাধ্যমে কোনো নির্দিষ্ট সময়কালের মানুষের সামাজিক অবস্থান, অর্থনৈতিক পরিস্থিতি এবং রুচিবোধের পরিচয় পাওয়া যায়। এছাড়া বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ এবং ঔপনিবেশিক শাসনের ফলে দেশীয় পোশাকের বিবর্তন কীভাবে ঘটেছিল তাও জানা যায়। শিল্পচর্চার ইতিহাস অন্তর্গত বিষয়গুলি কি কি? দেখো, শিল্পচর্চার ইতিহাসের অন্তর্গত বিষয়গুলি হলো সঙ্গীত, নৃত্য, নাট্যকলা এবং চলচ্চিত্র। এই উপাদানগুলির মাধ্যমে কোনো সমাজের তৎকালীন সাংস্কৃতিক অগ্রগতি, মানুষের বিনোদন ব্যবস্থা এবং জাতীয়তাবাদী চেতনার প্রকাশ ফুটিয়ে তোলা হয়। খেলার ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি মেটেরিয়াল ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। দেখো, খেলার ইতিহাস শুধু বিনোদনের চর্চাই নয়, এর সাথে জাতিগত আত্মনিয়ন্ত্রণ এবং জাতীয়তাবাদের ইতিহাস জড়িয়ে থাকে। যেমন 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাবের আইএফএ শিল্ড জয় কেবল একটি ফুটবল ম্যাচ জেতার ছিল না, তা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের আত্মসম্মান ও জাতীয়তাবাদী জাগরণের প্রতীক। স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো? দেখো, সামগ্রিক দেশ বা বিশ্বের ইতিহাস বাদ দিয়ে যখন কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল বা শহর ও গ্রামের স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি এবং ভৌগোলিক গুরুত্বকে ভিত্তি করে ইতিহাস লেখা যায়, তখন তাকে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চা বলে। যেমন হরিসাধন মুখোপাধ্যায়ের কলকাতার ইতিহাস। নারীর ইতিহাস চর্চার মূল লক্ষ্য কী ছিল? দেখো, নারীর ইতিহাস চর্চার মূল লক্ষ্য ছিল পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার আড়ালে ঢাকা পড়ে যাওয়া নারীদের অবদানকে ইতিহাসের পাতায় তুলে ধরা। বিভিন্ন যুগে নারীর সামাজিক অবস্থান, শিক্ষা, অধিকার এবং সমাজ সংস্কারক হিসেবে তাদের সক্রিয় ভূমিকা বিশ্লেষণ করা। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? দেখো, সামরিক ইতিহাস চর্চা কেবল যুদ্ধের জয় পরাজয় জানা যায় না, বরং তৎকালীন যুগের প্রযুক্তি বিবর্তন, সমরাস্ত্রের ব্যবহার এবং সেনাদলের গঠন ও যুদ্ধ কৌশল জানা যায়। এছাড়া একটি যুদ্ধ কিভাবে কোনো দেশের সমাজ, অর্থনীতি এবং রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে তা বুঝতে এটি সাহায্য করে। আত্মজীবনী এবং স্মৃতিকথা কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে কাজ করে? আত্মজীবনী এবং স্মৃতিকথা হলো কোনো ব্যক্তির নিজের জীবন ও অভিজ্ঞতার লিখিত বিবরণ। এগুলি থেকে তৎকালীন সমাজ ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রচনার প্রত্যক্ষদর্শী বিবরণ পাওয়া যায়, যা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, জীবনের ঝরাপাতা গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব কী? দেখো, সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী জীবনের ঝরাপাতা থেকে
ঠাকুরবাড়ির অন্দরমহলের পরিবেশ ও তৎকালীন জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়। এছাড়া ঊনবিংশ শতকের শেষ ও বিংশ শতকের শুরুতে বাংলার বিপ্লবী আন্দোলন, প্রতাপাদিত্য উৎসবের সূচনা এবং সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বিপিনচন্দ্র পালের ৭০ বৎসর গ্রন্থটির গুরুত্ব কী? বিপিনচন্দ্র পালের অসমাপ্ত আত্মজীবনী ৭০ বছর থেকে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলার সামাজিক ও রাজনৈতিক জীবনের বহু তথ্য পাওয়া যায়। বিশেষ করে ব্রাহ্ম আন্দোলন, লর্ড রিপনের শাসনকাল, আনন্দমোহন বসু ছাত্র আন্দোলন এবং তৎকালীন তরুণদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার বিকাশ সম্পর্কে জানা যায়। দেখো পরের প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব কী? জওহরলাল নেহরু তার 10 বছরের কন্যা ইন্দিরা গান্ধীকে পৃথিবীর ইতিহাস, মানব সভ্যতার ক্রমবিবর্তন এবং প্রকৃতির ক্রমবিকাশ বোঝানোর জন্য 30টি চিঠি লিখেছিলেন। এগুলি থেকে মানব সভ্যতার আদি পর্বের সমাজ, ভাষা এবং সংস্কৃতির বিবর্তনের একটি সহজ ও নিরপেক্ষ রূপরেখা পাওয়া যায়। বন্ধুরা, এই চিঠিগুলি হিন্দিতে রূপান্তরিত করেন বা হিন্দিতে অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ। মহাফেজখানা বা আর্কাইভস কাকে বলে? যে সরকারি বা প্রাতিষ্ঠানিক সংগ্রহশালায় ঐতিহাসিক নথিপত্র, গুরুত্বপূর্ণ চিঠিপত্র, সরকারি আধিকারিকের ডায়েরি এবং গোয়েন্দা রিপোর্ট নিরাপদে সংরক্ষণ করে রাখা হয় তাকে মহাফেজখানা বা আর্কাইভ বলা হয়। নতুন দিল্লিতে জাতীয় মহাফেজখানা বা ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া অবস্থিত। ভারতের সর্বপ্রধান মহাফেজখানা। পরের প্রশ্ন দেখো, ইতিহাসের উপাদান হিসাবে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধাগুলি কি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা পরীক্ষায়। সুবিধা: ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তের ঐতিহাসিক তথ্য, বইপত্র, নথিপত্র অত্যন্ত দ্রুত ও সহজে সংগ্রহ করা যায়। অসুবিধাটা দেখো, ইন্টারনেট অনেক সময় ভুল, বিকৃত বা মনগড়া তথ্য আপলোড করা থাকে যা ইতিহাসের সত্যতাকে নষ্ট করতে পারে। তাই ইন্টারনেট থেকে পাওয়া তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করা অত্যন্ত কঠিন। দেখো এই অধ্যায়ের 4 নম্বরের কোন কোন কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায়, যেটা অবশ্যই পড়ে দিতে হবে এবং প্রশ্ন উত্তরগুলো বেশি না লিখে একদম টু দ্য পয়েন্টে লিখতে হবে। আর এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসে গুরুত্ব আলোচনা করো। দেখো ভূমিকা: ইতিহাস চর্চায় খেলার ইতিহাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় শাখা হিসাবে আত্মপ্রকাশ করেছে। খেলাধুলো কেবল বিনোদনের মাধ্যম নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে একটি দেশের সমাজ, সংস্কৃতি ও রাজনীতি ও জাতীয়তাবাদের বিবর্তন। দেখো গুরুত্ব: জাতীয়তাবাদের বোধের বিকাশ। খেলার ইতিহাস জাতীয়তাবোধ জাগ্রত করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ 1911 সালে খ্রিস্টাব্দে বাঙালির ফুটবল ক্লাব মোহনবাগান ব্রিটিশদের গোড়া দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে প্রথমবার আইএফএ জয় করে। এই জয় কেবল খেলার জয় ছিল না, তা ছিল শৃঙ্খলিত ভারতীয়দের কাছে ব্রিটিশদের এক বিরাট নৈতিক ও জাতীয়তাবাদী বিজয়। ঔপনিবেশিক প্রভাব ও সংস্কৃতি মেলবন্ধন। দেখো আধুনিক খেলাধুলোর ইতিহাস যেমন ক্রিকেট, ফুটবল, হকি ইত্যাদি ভারতে এসে ব্রিটিশদের হাত ধরে খেলার ইতিহাস চর্চার মাধ্যমে জানা যায় কীভাবে এই ইউরোপীয় খেলাগুলি ভারতীয় সমাজ সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছিল। জাতিগত সামাজিক ঐক্য: খেলাধুলা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে এক ছাতার তলায় নিয়ে আসে। খেলার ইতিহাস বিশ্লেষণ করলে বোঝা যায় কীভাবে মাঠের লড়াই সামাজিক বৈষম্য দূর করতে সাহায্য করেছে। দেখো উপসংহার তোমাদেরকে 2-3টি বাকি উপসংহার অবশ্যই লিখতে হবে। অতএব বলা যায় খেলার ইতিহাস চর্চার মাধ্যমে একটি জাতির আত্মনিয়ন্ত্রণ, আত্মসম্মান ও আন্তর্জাতিক স্তরে নিজেদের তুলে ধরার লড়াইকে ইতিহাসে খুব সুন্দরভাবে চেনা যায়। দেখো পরের 4 নম্বরের প্রশ্ন, ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ইতিহাস চর্চার উপাদান হিসাবে তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের ব্যবহার এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তবে ইতিহাসের উপাদান হিসাবে ইন্টারনেটের যেমন অনেক সুবিধা রয়েছে, তেমনি কিছু গুরুতর অসুবিধাও আছে। দেখো সুবিধাগুলি আমরা দেখি আগে। প্রথম পয়েন্ট, সহজে তথ্য লাভ। ইন্টারনেটের ব্যবহার অতি দ্রুত, অতি সহজে পৃথিবীর যে কোনো প্রান্তের ঐতিহাসিক তথ্য, প্রাচীন পাণ্ডুলিপি এবং দুর্লভ বইয়ের সন্ধান পাওয়া যায়। সময়ের সাশ্রয়: আগে গবেষকদের লাইব্রেরি বা মহাফেজখানায় মাসের পর মাস পড়ে থাকতে হতো। এখন ঘরে বসেই মাউসের এক ক্লিকে ডিজিটাল লাইব্রেরি বা আর্কাইভ থেকে প্রয়োজনীয় নথি ডাউনলোড করা যায়।
ই বুক ও জার্নাল বর্তমানে গুগল বুকস বা বিভিন্ন ঐতিহাসিক ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পত্রিকা পড়া সম্ভব হয়েছে। দেখো অসুবিধাগুলি কি কি দেখি আমরা। তথ্যের নির্ভরযোগ্যতার অভাব। ইন্টারনেটে থাকা সমস্ত তথ্য সবসময় সত্য বা নির্ভুল হয় না। বহু ক্ষেত্রে বিকৃত মনগড়া বা ভুল তথ্য আপলোড করা হয়। ভুল ব্যাখ্যা বা পক্ষপাতিত্ব। অনেক সময় কোনো ঐতিহাসিক ঘটনাকে রাজনৈতিক বা সাম্প্রদায়িক স্বার্থে ইন্টারনেটে ভুলভাবে ব্যাখ্যা করা হয় বা নতুন গবেষকদের বিভ্রান্ত করতে পারে। মৌলিকত্বের অভাব। ইন্টারনেট থেকে সরাসরি তথ্য কপি পেস্ট করার ফলে অনেক সময় ঐতিহাসিক গবেষণার নিরপেক্ষতা বা মৌলিকত্ব নষ্ট হয়। দেখো উপসংহার পরিশেষে বলা যায়, ইন্টারনেটের ইতিহাস চর্চাকে অনেক সহজ করে দিলেও এর তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। উপযুক্ত সতর্কতা অবলম্বন বা না করলে ইন্টারনেটের তথ্য ইতিহাস সঠিক রূপ তুলে ধরতে ব্যর্থ হয়। পরের পণ্য দেখো, আধুনিক ইতিহাস চর্চার বলছে আত্মজীবনী স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো। ভূমিকা। আধুনিক ভারতের ইতিহাস রচনার ব্যক্তিগত ডায়েরি, আত্মজীবনী এবং স্মৃতিকথা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয়। এগুলি সমকালীন সমাজের এক জীবন্ত দলিল। দেখো গুরুত্ব। প্রথম পয়েন্ট, প্রত্যক্ষদর্শীর বিবরণ। আত্মজীবনী বা স্মৃতিকথা যিনি লেখেন তিনি অনেক সময় বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী বা সক্রিয় অংশীদার হন। ফলে তার লেখা থেকে ঘটনার ভেতরে অনেক অজানা তথ্য পাওয়া যায়। ঠাকুরবাড়ির বিপ্লবের কথা। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা থেকে যেমন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ভেতরের পরিবেশ জানা যায়, তেমনি তৎকালীন বাংলার স্বদেশী আন্দোলন এবং সশস্ত্র বিপ্লবীর নারীদের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। রাজনীতি ও তরুণ সমাজ। বিপিনচন্দ্র পালের ৭০ বৎসর গ্রন্থটি থেকে একটি ঊনবিংশ শতকের বাংলার সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলনের নিখুঁত ছবি পাওয়া যায়। সমকালীন ছাত্র সমাজের দেশপ্রেমের মানসিকতাও এর থেকে স্পষ্ট হয়ে ওঠে। নেহরুর চিঠি, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। জওহরলাল নেহরুর লেখা তার কন্যা ইন্দিরাকে লেখা চিঠিগুলি থেকে মানব সভ্যতার আদি পর্বের ভাষার ও সাংস্কৃতিক সহজ বিবর্তনের তথ্য পাওয়া যায়। সীমাবদ্ধতা বা ত্রুটি। দেখো, তবে মনে রাখতে হবে যে আত্মজীবনীতে অনেক সময় লেখকরা নিজেদের পছন্দ বা অপছন্দ, ব্যক্তিগত পক্ষপাতিত্ব জড়িয়ে থাকেন। লেখক নিজেদের দোষ ত্রুটি লুকিয়ে অনেক সময় আত্মপক্ষ সমর্থন করতে পারেন। উপসংহার। সীমাবদ্ধতা থাকলেও সরকারি নথিপত্রের শুকনো তথ্যের বাইরে সমকালীন যুগের সমাজ ও মানুষের আবেগকে বুঝতে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব অপরিসীম। দেখো পরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার সামাজিক আধুনিক ইতিহাস চর্চায় নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? এটা ৪ নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ভূমিকা। বিংশ শতকের বিশেষত ১৯৬০ বা ৭০-এর দশকে ইউরোপ, আমেরিকার ইতিহাস চর্চার ধারায় এক নতুন আমূল পরিবর্তন আসে, যা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। বৈশিষ্ট্য বা মূল বক্তব্যগুলি দেখো। সাধারণ মানুষের গুরুত্ব। আগেকার ইতিহাস চর্চায় মূলত ছিল রাজা মহারাজা, যুদ্ধবিগ্রহ, সাম্রাজ্য জয় বা রাজনৈতিক নেতাদের কেন্দ্র করে। কিন্তু নতুন সামাজিক ইতিহাস চর্চায় সমাজের নিচু তলার মানুষ, যেমন কৃষক, শ্রমিক, নারী, ক্রীতদাস এবং প্রান্তিক মানুষদের জীবনযাত্রা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ইতিহাসের গণতান্ত্রিকরণ। এই ধারায় ইতিহাসবিদদের মূল কথাই হলো ইতিহাসের কেবল উপরের স্তরের মানুষের নয়, ইতিহাস সবার। একে নিচুতলা থেকে ইতিহাস চর্চা বলা হয়। ফ্রান্সের অ্যানাল পত্রিকা গোষ্ঠী এবং ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বা সাবঅল্টার্ন স্টাডিজ এই ধারারই ফসল। নিত্যদিনের জীবনযাত্রা। মানুষের খাদক, পোশাক পরিচ্ছদ, বাসস্থান, খেলাধুলা, বিনোদন এবং কি রোগ ব্যাধির ইতিহাসও এই নতুন সামাজিক ইতিহাসে অন্তর্ভুক্ত হয়েছে। দেখো উপসংহার। সংক্ষেপে বলা যায়, নতুন সামাজিক ইতিহাস চর্চা সমাজকে সামগ্রিকভাবে দেখতে শেখায়। এর ফলে ইতিহাস চর্চা রাজপ্রাসাদের চার দেওয়াল থেকে মুক্ত হয়ে সাধারণ মানুষের ঘরের আঙিনায় এসে পৌঁছেছে, যা ইতিহাসকে আরো পূর্ণাঙ্গ করে তুলেছে। বন্ধুরা, এই ৪ নম্বরের প্রশ্ন তোমার আরেকটি প্রশ্ন একটু দেখে নেবে, সেটা হচ্ছে নারীর ইতিহাস চর্চা। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব